আসসালামু আলাইকুম। বরাবর মতো আবারও একটি নতুন ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমি নীরব নিরাশা। ভূত 92 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। চলে যাচ্ছি আজকে সেই ঘটনায়। সময়টা ছিল গ্রীষ্মকাল। প্রচণ্ড রোদ আর ভ্যাপসা গরম। গরমের উত্তাপে যেন চারদিক থেকে আগুনের ফুলকির বাষ্প বের হচ্ছে। তাই মানুষজনকে খুব একটা বাইরে বের হতে দেখা যায় না। কিন্তু গ্রামে আমাদের বয়সী যারা আছে তারা এই সময়টা অসম্ভব উপভোগ করে। সময়টা ছিল 2014 সালের এপ্রিলের কোনো একটা তারিখ হবে। আমার খালাতো ভাই হাসান ও তার কয়েকজন বন্ধু স্কুল থেকে আসার সময় পরিকল্পনা করলো রাজ সাহেবের বাড়ির পুকুরে সাঁতার কাটার প্রতিযোগিতা করবে। আর তা কেনই বা নয়, এই প্রচণ্ড গরমে পানিতে নেমে থাকার মধ্যে যেন একটা বেহেশতের প্রশান্তি পাওয়া যায়। এর সাথে পুকুরের গা ঘেঁষে থাকা গাব গাছটা তো আছেই। এই গাব গাছের গাব অন্য সব গাবের চেয়ে হাজার গুণ ভালো, প্রচণ্ড রসালো আর চিনির মতো মিষ্টি। গাবের ছোকা ছিল অতিশয় পাতলা, তাই অনেকে ছোকাসহ চোখ বুঝেই খেয়ে ফেলত। সে বছর গাছটায় অনেক গাব হয়েছিল, কিন্তু সমস্যা হচ্ছে গাবগুলো একবারে মগ ডালে ছিল। আর তাই বেশিরভাগ মানুষই সেগুলো চেষ্টা করেও পারতে ব্যর্থ হতো। কিন্তু এটা আবার অনেকের ভালো লাগার কারণ ছিল, কারণ তারা গাছে ওঠার ক্ষেত্রে অনেক এক্সপার্ট ছিল। এর মধ্যে তেমনই একজন ছিল আমার খালাতো ভাইয়ের বন্ধু কামাল। ওই দিন তারা প্রায় 5 জন হবে খুব সম্ভবত। প্রথমে প্রায় 1 ঘন্টা গোসল করেছিল। তখন বেলার প্রায় মাঝামাঝি সময়, মানে দুপুর প্রায় 12টা হবে। তাদের মধ্যে হুট করে একজন বলে ওঠে, এই অনেক সময় হয়েছে, এখন চলে যাই। তখন আমার খালাতো ভাই হাসান বলল, কোনো মতোই না। কামাল আগে গাছে উঠে গাব উপর থেকে নিচে ফেলাবে, তারপর ওগুলো নিয়ে ফকির মিয়ার পুরাতন ভিটায় গিয়ে খাবো আর লুডো খেলবো। এই কথা শুনে বাকিরা আগ্রহের দৃষ্টিতে কামালের দিকে তাকিয়ে বলল, দোস্ত তাহলে চল সেটাই করি। বলা মাত্র কামাল ছোঁ মেরে সাঁতার কেটে গাব গাছটার গোড়ায় গেল। তখন আমাদের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে লাফিয়ে নিমিষেই গাছের একেবারে মগডালে উঠে গেল। প্রথমে সে ওখানে বসে তার পা দুটো নিচের দিকে ঝুলিয়ে দিয়ে কয়েকটা গাব ছেড়ে নিজের মুখে পুড়তে লাগলো। আমরা নিচ থেকে চাইলাম, কিন্তু সে যেন আমাদের দেখেও না দেখার ভান করছে। আমরা ডেকেই চলছি, কিন্তু সে শুনছেই না। আমার খালাতো ভাই আবার একটু রাগ বেশি, তাই সে কামালকে অনেক গালিগালাজ করলো এবং পুকুর থেকে উঠে চলে গেল। তার সঙ্গ দিয়ে বাকি 3 জনও উঠে গেল। পরে যে যার বাড়িতে চলে আসলো। বিকালবেলা যখন তারা প্রাইভেট পড়তে গেল, তখন তারা সেখানে কামালকে পেল না। দুপুরে কামালের আচরণে ক্ষিপ্ত হয়ে তার না আসার বিষয়ে কিছু বলতে কেউ আগ্রহ প্রকাশ করল না। কিন্তু পরের দিন সকালে কামালের মামার সাথে আকাশের সাথে দেখা হলো। তখন তাকে জিজ্ঞেস করলো, মামা কামাল কোথায়? তখন মামা অবাক দৃষ্টিতে তাকিয়ে থেকে আকাশকে বলল, কেন, তুমি কি কিছু জানো না? উত্তরে আকাশ বলল, কি হয়েছে? কিছুই তো বুঝতেছি না। মামা বললেন, গতকাল আমি রাজ সাহেবের পুকুর পাড়ে দিয়ে যাওয়ার সময় দেখলাম কামাল সেখানে অজ্ঞান হয়ে পড়ে আছে। তার গা ভেজা ছিল। আমি তাড়াহুড়া করে বাসায় নিয়ে আসি। এরপর তার জ্ঞান ফেরানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে পরে ডাক্তার নিয়ে আসা হলো, কিন্তু তাতেও তার হুঁশ হচ্ছে না। তখন আমাদের পাশের ঘরের চুন্নু কাকা সামনে আসলেন এবং জানতে চাইলেন কি হয়েছে। তাকে সব কিছু বলার পর তিনি কামালের কাছে গেলেন এবং কিছু একটা পরে ওর মাথায় ফু দিচ্ছিলেন। প্রায় মিনিট 2-এর মধ্যে কামালের জ্ঞান ফিরে আসলো। পরে ডাক্তার কাছে এসে সে তার মতো করে কামালকে দেখল এবং বলল, হয়তো প্রচণ্ড গরমে এভাবে পুকুরে নেমে দীর্ঘ সময় গোসল করেছে, তাই হয়তো এই অবস্থা। এই বলে সে কয়েকটা মেডিসিন দিয়ে রেস্ট করতে বলে সে চলে গেল। কিন্তু তখন আমি খেয়াল করলাম চুন্নু কাকা কামালের দিকে এক দৃষ্টি ভুরু কুচকিয়ে তাকিয়ে আছে এবং তার মুখে একটা চিন্তার ছাপ লক্ষ্য করা যাচ্ছে। আর কামাল একবার সে নিস্তব্ধ। তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম, কাকা কামালের দিকে এইভাবে তাকিয়ে আছেন কেন? তখন চুন্নু কাকা কিছু বলল না, শুধু এতটুকুই বলল, আজকে রাতে কামালকে একা ঘরে রাখবে না। ও বাইরে যেতে চাইলে কোনো অবস্থাতেই ওকে বাইরে যেতে দিবি না। আর রাত 12টা অথবা 1টার পর যদি কেউ বাইরে থেকে তোদের ডাক দেয়, তবে সে ডাকে কোনো পাত্তা দিবি না। আমি তার কথা শুনে অবাক হয়ে আরও কিছু জিজ্ঞেস করব। তখন তিনি আমাকে এক ঝাড়ি দিয়ে থামিয়ে দিয়ে বলল, যা বলছি তাই করবি, না হলে কামালের অনেক বড় ক্ষতি হবে। চুন্নু কাকা অত্যন্ত পরহেজগার মানুষ ছিলেন, তাই তার কথায় আর বাড়াবাড়ি না করে সে যেটা বলল সেটা পরিবারের অন্যান্য সবাইকে জানিয়ে দিলাম। আমরা রাতের খাবার খেলাম, কামালকে খাওয়ালাম। এরপর লক্ষ্য করলাম কামাল একটু পরপর প্রচণ্ডভাবে থরথর করে কাঁপছে। আমরা ভাবলাম হয়তো জ্বর আসবে, তাই যথারীতি ওকে মেডিসিন দিয়ে ঘুম পাড়িয়ে দিলাম।
আর আমরা ভুলেই গিয়েছিলাম চুন্নু কাকার বলার কথা। আমি রাতে কামালের সাথে শুয়েছিলাম, তখন আনুমানিক রাত 4টা কি 4:30 হবে, সময়টা মনে নেই। হঠাৎ আমার কানে ভেসে আসলো একটা কর্কশ কণ্ঠ, খুব ধীর স্থিরভাবে বলছে, কামাল, কামাল। এটা শুনে আমার শরীরে কাঁটা দিয়ে ওঠে, সেই সাথে কামালের ঘুম ভেঙে যায়। কামাল প্রচণ্ড ভয় নিয়ে আমায় জাপটে ধরে আর বলে, মামা, ও আমায় মেরে ফেলবে, আমায় বাঁচাও। তখন আমার চুন্নু কাকার কথা মনে পড়ে গেল। সাথে সাথে আমি দোয়া পড়া শুরু করি। তখন মনে হচ্ছিল কেউ একজন দরজার কাছে এসে দাঁড়ালো। এই অবস্থা উপলব্ধি করে আমার শরীরে সব শক্তি কমে যাচ্ছিল। তখন দূরের এক মসজিদের মাইকে আজানের শব্দ ভেসে আসার পর সব কিছুই নীরব হয়ে গেল। আর আমিও এরপর বোধহয় শক্তি ফিরে পেলাম। তখন কামাল আবার অজ্ঞান হয়ে পড়ে। ওকে শুয়ে দিয়ে আমি ঘরেই ফজরের নামাজ পড়ে চুন্নু কাকাকে ডাকার জন্য তার কাছে যাচ্ছিলাম। মামার কথা শুনে আকাশ তাড়াহুড়া করে কামালের বাসায় দৌড়ে গেল। সে গিয়ে দেখলো কামাল শুয়ে আছে। তখন বাকিদের ফোন করে বিষয়টা জানালো। এর মিনিট 10-এর মধ্যেই সবাই আসলো। তখন সবাই কামালকে ঘিরে বসে রইল। খানিকক্ষণ বাদে দেখলো মামা আসছে, সাথে ছিল চুন্নু কাকা এবং পলাশবাড়ির বড় মসজিদের ইমাম সাহেব। চুন্নু কাকা নয়, এবার সামনে আসলেন ইমাম সাহেব। সেও ঠিক একইভাবে কামালের হুঁশ ফেরালেন। তখন আশেপাশের অনেক মানুষ এসে ভিড় করলো। একটা পর্যায়ে কামালের শরীরে একটা কম্পন লক্ষ্য করলাম। এরপরে সে হুট করে 4 হাত পা টান টান করে বসে। এক দৃশ্যে সবার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে রাগান্বিত চেহারা একটা বীভৎস হাসি দিয়ে চুপ হয়ে গেল। ইমাম সাহেব তাকে জিজ্ঞাসা করলেন, তুই কে? সে কোনো উত্তর দিল না। আবার জিজ্ঞাসা করলেন, কে তুই? এইভাবে 3 থেকে 4 বার বলার পর সে বলল, আমার নাম আবরার। তাকে জিজ্ঞাসা করা হলো সে কেন কামালকে আছর করেছে। তখন সে বলল, সে ওই দিন ওই গাব গাছের ডালে বসে বিশ্রাম করছিল। কামালকে গাছে উঠতে দেখে সে ওখান থেকে সরে গিয়ে আরও উপরে উঠে গেল, কিন্তু এরপর কামাল সেই জায়গাতেও পৌঁছে গেল। তখন সে কামালের প্রতি অত্যন্ত ক্ষিপ্ত হয়ে উঠল এবং সেখান থেকে সে কামালের উপর ভর করে বসল। ইমাম সাহেব অনেক চেষ্টা করেন জিনটিকে বোঝাতে। জিনটি ভালো হওয়ায় সে শর্ত দিল সেই গাব গাছের নিচে 5 কেজি মিষ্টির সাথে একটা লাল মুরগি রেখে আসতে হবে। এই শর্ত মানলে সে চলে যাবে। জিনটির কথা অনুযায়ী তাই করা হলো। এর পরপরই কামাল সুস্থ হয়ে উঠল। পরে আর কোনো সমস্যা হয়নি। এরপর কামাল আর কখনোই কোনো গাছে ওঠেনি। এ ছিল ছোট্ট একটি ঘটনা। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। এবং আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন ঘটনা শোনার আমন্ত্রণ জানিয়ে আমি এখানে বিদায় নিচ্ছি। দ্য মোস্ট ইম্পর্টেন্ট টিউন ভূত 92।